ইতিহাসের সবচেয়ে বড় বাজেট প্রকাশিত হলো 2026-27 অর্থ বছরে। মানে দুই একটা এক্সেপশন ছাড়া প্রতি বছরই আপনাকে এই কথাটা শুনতে হবে। কেন? আমাদের মতো উন্নয়নশীল দেশে শিক্ষা, স্বাস্থ্য বা সেবা খাত সহ প্রতিটা খাতে প্রতি বছরই ব্যয় বাড়ে। অর্থাৎ আমাদের জীবনযাত্রার ব্যয় প্রতি বছরই পূর্ববর্তী বছরের তুলনায় বেড়ে যায়। তাই বাজেটের আকার পূর্ববর্তী বছরের তুলনায় পরবর্তী বছরে বড় হবে, এটা খুব স্বাভাবিক ঘটনা। তার আগে আমরা একটু জেনে নেই যে আসলে বাজেটটা কি। বাজেট হচ্ছে আয় ব্যয়ের একটা হিসাব। এই বাজেট শব্দটা আসছে ল্যাটিন শব্দ বুলগা থেকে, যেটার অর্থ হচ্ছে থলে। তাহলে এইটা আসলে আমরা তো এখন তো আর আধুনিক বাজেটে ওই থলে নিয়ে অর্থমন্ত্রী যাবে না। সাধারণত একটা ব্রিফকেস নিয়ে যায় বা কাগজ বহনের জন্য একটা কিছু নিয়ে যায়। এখানে কি থাকে? থাকে সরকারের আয় ব্যয়ের একটা হিসাব, পরিকল্পনা। এটাই হচ্ছে বাজেট। এখন এই সরকারি বাজেট আর ব্যক্তিগত বাজেটের মধ্যে যে বেসিক পার্থক্যটা, যে ব্যক্তি আগে তার আয় নির্ধারণ করে, তারপর ব্যয় ধার্য করে। কারণ সে বাধ্যতামূলকভাবে কারো কাছ থেকে আয় করতে পারে না। আর সরকার হচ্ছে আগে ব্যয় ঘোষণা করে, সে অনুযায়ী আয় করে। কারণ যেহেতু সে বাধ্যতামূলকভাবে জনগণের কাছ থেকে আয় করার সুযোগ রাখে। এটা হচ্ছে বেসিক পার্থক্য। তাহলে সরকারি বাজেট যেহেতু আয় ব্যয়ের একটা হিসাব, তাহলে সরকার একটা জায়গা থেকে আয় করবে আর অনেকগুলো খাত থেকে আয় করবে, আবার এইগুলো অনেকগুলো খাতে জনকল্যাণে ব্যয় করবে। বিষয়টা আসলে এরকম, এদার কামাল ওদার কা, ওদার কামাল এদার কা। এটাই হচ্ছে বাজেট। তো এই বাজেট সাধারণত 3 ধরনের হয়। একটা উদ্বৃত্ত বাজেট, আর একটা ঘাটতি বাজেট, আর একটা হচ্ছে সুষম বাজেট। উদ্বৃত্ত বাজেট হচ্ছে যখন কোনো দেশের সরকার যে পরিমাণ ব্যয় ঘোষণা করে তার আয় তার চেয়ে বেশি হয়, এটা উদ্বৃত্ত বাজেট। আর যখন সরকারের ঘোষিত ব্যয় অপেক্ষা আয় কম হয়, সেটা হচ্ছে ঘাটতি বাজেট। আর যখন আয় ব্যয় পরস্পর সমান হয়ে যায়, এটা সুষম বাজেট। এই যে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো সব সময় ঘাটতি বাজেট প্রকাশ করে। কেন? এটা কি খারাপ? না। কারণ হচ্ছে আমাদের অবকাঠামোগত উন্নয়ন উন্নত দেশগুলোর মতো না। রাস্তাঘাট বলেন, শিক্ষা, স্বাস্থ্য খাত বলেন, বিভিন্ন খাতে আমাদের প্রচুর ব্যয় করতে হয়। যেহেতু ব্যয় করতে হয়, তাহলে এই ব্যয়টা সবসময় বেশি ঘোষিত হয়। সে অনুযায়ী উন্নয়নশীল দেশ হওয়ার কারণে রাষ্ট্র চাইলেও সে অনুযায়ী আয় করতে পারে না, বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে। তাহলে সরকার সাধারণত এই যে ব্যয় করবে, এই আয়টা সাধারণত করে জনগণের কাছ থেকে। কিভাবে? এনবিআর এর মাধ্যমে কিছু আয় করে, এনবিআর বহির্ভূত কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে তারা আয় করে, এবং অন্যান্য কিছু খাত আছে, কিছু বিনিয়োগ আছে, এগুলো থেকেও সরকারের আয় আসে। তাহলে এই আয় সরকার তার ঘোষিত বাজেট অনুযায়ী এই বিভিন্ন খাতে কি করে? ব্যয় করে। এটাই বাজেট। বাংলাদেশে সর্বপ্রথম বাজেট ঘোষিত হয় 1972 সালে। এটা তৎকালীন তাজউদ্দিন আহমেদের হাত ধরে সর্বপ্রথম বাজেটটা আমাদের হয়। সেই বাজেটটা আমরা যদি দেখি, সেই বাজেটের আকার ছিল হচ্ছে আমাদের 786 কোটি টাকা। আর আজকে এই যে 11ই জুন যে বাজেট ঘোষণা হলো, এটা হচ্ছে আমাদের 55তম বাজেট বাংলাদেশের ইতিহাসে। আর এটার ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 9,38,000 কোটি টাকা, যেখানে আমাদের আয়ের সম্ভাবনা আছে 6,95,000 কোটি টাকা। তাহলে আমাদের ঘাটতি আছে 2,43,000 কোটি টাকা। এটা ঘাটতি বাজেট। স্বাভাবিক, আমাদের দেশের মতো দেশে ঘাটতি বাজেট হবে, এটা খুব স্বাভাবিক ঘটনা। আর এ পর্যন্ত যে বাজেটগুলো ঘোষণা হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি বাজেট আসছে এম সাইফুর রহমানের হাত ধরে। উনি 12 বার বাজেট ঘোষণা করছেন। পরবর্তীতে আবার 12 বার বাজেট ঘোষণা করছেন আবুল মাল আব্দুল মুহিত। তবে তার আরেকটা রেকর্ড আছে যে টানা 10 বার এই ব্যক্তি বাজেট ঘোষণা করে। তাহলে এইবারের বাজেট আসলে কতটা ফলপ্রসূ হবে সেটা এখনই বোঝা যাচ্ছে না।
বিভিন্ন খাতের অ্যানালাইসিসের পরে বোঝা যাবে যে কোন খাতের কতটুকু উন্নয়ন হতে পারে। তবে এই বাজেট আমাদের জন্য মঙ্গল বয়ে আনুক, সেই কামনা করি।